প্রিয় বাংলাদেশ, I have a plan for the people of my country, for my country. বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরে যেন তিনি সারা বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছেন। প্রথমে তিনি বিএনপির সাধারণ নেতাকর্মীদের সাথে দেখা করতে ৩০০ ফিট সড়কে আয়োজিত সমাবেশে অংশ নেন, যেখানে তাকে দেখতে ও তার অগ্নিঝরা কণ্ঠে ভাষণ শুনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন প্রায় ৫০ লক্ষ মানুষ। এত মানুষের ভালোবাসায় সিক্ত এই নেতা এমনিতেও এতটা জনপ্রিয়তা পাননি। এজন্য তাকে ত্যাগ স্বীকারও করতে হয়েছে অনেক কিছু। জেলও খাটতে হয়েছিল, এমনকি বহু বছর নির্বাসিত জীবনও কাটাতে হয়েছে। তবু দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তারেক রহমান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বাংলাদেশের গণমানুষের নেতা তারেক রহমানের শুরু থেকে বর্তমান জীবনী সম্পর্কে। তাছাড়া আরও জানাবো কি তার পরিচয়, কিভাবে এতটা জনপ্রিয়তা অর্জন করলেন তিনি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারেক রহমান হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত, যার শেষ অংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর, যদিও ইংল্যান্ডে তার ব্যবসায়িক নথিতে জন্মসাল ১৯৬৭ উল্লেখ করেছেন তিনি নিজেই। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান। তারেক শিক্ষা জীবনের শুরুতে বিএএফ শাহীন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন। এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে পড়াকালীন তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি ঘটিয়ে বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। তারেকের অল্প বয়স থেকেই রাজনীতিতে হাতেখড়ি হয়। পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রহমান রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে জনাব তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এরপর ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের সময় দলের তৃণমূল এবং সিনিয়র নেতৃবৃন্দ জনাব তারেক রহমানকে বগুড়া থেকে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করেছিল। কিন্তু তৃণমূল পর্যায়ে তার কাজকে আরও এগিয়ে নেওয়ার এবং তার মায়ের জন্য নির্বাচনী প্রচারণার সমন্বয়ের লক্ষ্যে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ২০০১ সালে নির্বাচনেও তারেক রহমান মা বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত ২০০১ সালে নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। ২০০২ সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। দলের ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন। মূল সংগঠনসহ সহযোগী সংগঠন যেমন জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইত্যাদি আয়োজিত উল্লেখযোগ্য সংখ্যক মত বিনিময় সভায় অংশ নিয়ে তারেক রহমান কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য ও মতামত গ্রহণ করেন। মূলত এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিত থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ২০০২ সালে ৩৫ বছর বয়সী তারেক রহমানকে দলের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা হিসেবে দায়িত্ব দেওয়ার ফলে কোনো রাজনৈতিক বিশ্লেষক এবং সংসদের তৎকালীন বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে স্বজনপ্রীতি বলে চিহ্নিত করে এই সিদ্ধান্তের নিন্দা করেন। রাজনৈতিক দলগুলো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে দেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে ১১ জানুয়ারি ২০০৭ তারিখে নিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারকে অপসারণ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।
যার প্রধান ছিলেন ফখরুদ্দিন আহমদ এবং সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মঈনউদ্দিন আহমেদ। 12 জানুয়ারি উপদেষ্টা পরিষদ গঠিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মামলা দায়ের করা হয়। 7 মার্চ 2007 তারিখে একটি দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে তার ঢাকা ক্যান্টনমেন্টস্থ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও 13টি দুর্নীতির মামলা দায়ের করা হয় ও তাকে বিচারের সম্মুখীন করা হয়। গ্রেফতারের কিছুদিন পর তারেককে আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার অবনতির জন্য তার আইনজীবীরা আদালতে অভিযোগ করেন যে জিজ্ঞাসাবাদের সময়ে তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। আদালতের নির্দেশে চিকিৎসকদের একটি দল পরীক্ষা নিরীক্ষার পর আদালতকে জানায় যে তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ যুক্তিযুক্ত। এই পর্যায়ে আদালত রিমান্ডে নেওয়ার আদেশ শিথিল করে তা কমিয়ে 1 দিন ধার্য করেন ও জিজ্ঞাসাবাদকারীদের সাবধানতা অবলম্বনের আদেশ দেন। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে ঢাকার শাহবাগস্থ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। 25 আগস্ট 2007 তারিখে খবর ছড়িয়ে পড়ে যে তারেক রহমান তার হাসপাতাল কক্ষে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন। এতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দেয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 2008 আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি লাভ করে। প্রায় 18 মাস কারান্তরীণ থাকার পর 3 সেপ্টেম্বর 2008 তারিখে সবগুলো মামলায় তারেক রহমান জামিন লাভ করেন ও তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন। 11 সেপ্টেম্বর 2008 তারিখে বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পুত্র তারেককে দেখতে চান। সেদিন রাতেই তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। সে সময় তিনি আর রাজনীতি করবেন না এমন অঙ্গীকারনামাও তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এর প্রায় 10 বছর পর লন্ডনে থেকেই আবার পূর্ণাঙ্গ রাজনৈতিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। এরপর থেকে লন্ডনে বসেই প্রায় 20টি জেলা কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি ছাড়াও গুরুত্বপূর্ণ ইউনিটগুলো গঠনে তিনি অনলাইনে দফায় দফায় সভা করেছেন নেতাকর্মীদের সাথে। স্থায়ী কমিটির সভাগুলোও তার সভাপতিত্বে হয়েছে। কোথাও কোথাও দলের মধ্যকার কোন্দল নিরসনেও ভূমিকা রেখেছেন তারেক রহমান। বিশেষ করে শেখ হাসিনার পতনের আন্দোলনের কর্মসূচি প্রণয়নে তার সিদ্ধান্ত মতোই নেতাকর্মীরা মাঠে নেমে এদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে দেশে বিএনপি আবার রাজনীতিতে সরাসরি সক্রিয় হয় এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করে। এরই মাঝে দীর্ঘ 17 বছর পর দলের বর্তমান নীতি নির্ধারক তারেক রহমান, তার মেয়ে জাইমা রহমান ও স্ত্রী জোবাইদা রহমান 25 ডিসেম্বর দেশে ফিরেন এবং দেশে ফিরেই তার আগমন উপলক্ষে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে ভাষণ দেন, যেখানে তিনি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। তাছাড়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। মূলত দেশ ও দেশের মানুষের জন্য আগামীতে কাজ করার মনোবাসনায় দেশে ফিরেছেন তারেক রহমান। তো বন্ধুরা, ব্যক্তিগতভাবে তারেক রহমানকে আপনাদের কেমন লাগে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।